সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে কোষের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু সম্পর্কে আলোচনা করব। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, যে চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি মানুষ, সবুজ মানুষ। সে মানুষের পাতাগুলা, চুলগুলা কিসের মতো? পাতার মতো। এই যে পাতার মধ্যে যে কালার বা বর্ণ আমরা দেখতে পাচ্ছি, এই বর্ণের কারণটা কি? যদি আমরা এই কারণ খুঁজতে যাই তাহলে দেখব যে তার কোষের মধ্যে, পাতার কোষের মধ্যে এমন একটি অঙ্গাণু রয়েছে যে অঙ্গাণুটা এই বর্ণ সৃষ্টিতে বা কালার সৃষ্টিতে ভূমিকা রাখে। সেই অঙ্গাণুটার নাম কি? সেই অঙ্গাণুটার নাম হচ্ছে প্লাস্টিডস। যে এই প্লাস্টিডের মধ্যেই বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে এবং সেই রঞ্জক পদার্থগুলোর কারণেই মূলত এটা সবুজ বা বিভিন্ন বর্ণের হয়ে থাকে। আজকে আমরা এই প্লাস্টিড সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে এবং আমরা যদি খুব মনোযোগ দিয়ে শুনি তাহলে এই সংক্রান্ত যেসব প্রশ্ন পরীক্ষায় আসে তার আমরা যথাযথ উত্তর দিতে পারব। আজকে আমরা প্লাস্টিডের যে বিষয়গুলো আলোচনা করব, যে প্লাস্টিড বলতে আমরা কি বুঝি, কত ধরনের প্লাস্টিড আছে। 3 ধরনের প্লাস্টিড আছে: লিওকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের বিস্তারিত আমরা আলোচনা করব, সেটার গঠন, কাজ, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। পাশাপাশি এর গুরুত্বপূর্ণ 3টা কাজ আমরা আলোচনা করব, যেমন সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, ফটোরেসপিরেশন এবং এন্ডোসিম্বায়োটিক সায়ানোব্যাকটেরিয়া। এই বিষয়গুলা অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে থাকে, তো সেই সম্পর্কিত প্রশ্ন আসলেও যাতে আমরা যথাযথ উত্তর করতে পারি সেই জন্য এর ব্যাখ্যাগুলো আমরা জানার চেষ্টা করব। আমরা যে প্লাস্টিড দেখি, প্লাস্টিড কোষের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। আমরা সেটা কিভাবে চিনব? যে এর ভিতরে দেখা যায় যে অর্ধতরল পদার্থটি থাকে, সেটাকে স্ট্রোমা বলা হয়, এবং এটার ভিতরে চাকতি আকৃতির কিছু উপাদান থাকে যেগুলাকে থাইলাকয়েড বলা হয়, এবং এই চাকতি আকৃতির থাইলাকয়েডগুলা একটার উপরে আরেকটা সজ্জিত হয়ে গ্রানা তৈরি করে থাকে। অর্থাৎ যে অঙ্গাণুর মধ্যে ভিতরে স্টোমা থাকবে এবং গ্রানা থাকবে এবং এটা লিপোপ্রোটিন মেমব্রেন দ্বারা বেষ্টিত অবস্থায় থাকবে, সেই ধরনের অঙ্গাণুগুলাকে আমরা প্লাস্টিড বলে থাকি। এটা প্রথম নাম আবিষ্কার করেছিলেন আর্নেস্ট হ্যাকেল এবং পরবর্তীকালে এফডব্লিউ শিম্পার এটার নামকরণ করেন বা সুস্পষ্টভাবে এটার সংজ্ঞা দেন। আমরা কোষের মধ্যে যতগুলো অঙ্গাণু দেখতে পাই তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড। এটির উৎপত্তি সম্পর্কে যে আলোচনা করা হয়ে থাকে যে প্রায় 1.5 বিলিয়ন বছর পূর্বে ক্লোরোপ্লাস্টের আবির্ভাব ঘটেছিল, এবং সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে আমরা যে রঞ্জক পদার্থ ক্লোরোফিল বা এই জাতীয় যে রঞ্জক পদার্থগুলা দেখতে পাই, সেই রঞ্জক পদার্থগুলাই কোনো একটা অঙ্গাণুর মধ্যে আবৃত হয়ে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট তৈরি হয়েছিল। এই ব্যাকটেরিয়ার মধ্যে আমরা যে বিষয়টা, ব্যাকটেরিয়ার সাথে আমরা যদি ক্লোরোপ্লাস্টের মিল খুঁজতে যাই তাহলে দেখা যাবে যে তার মধ্যেও ব্যাকটেরিয়ার মধ্যে, সায়ানোব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়ার মধ্যে আমরা দেখি যে তাদের মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ রয়েছে এবং রাইবোজোম রয়েছে। আমরা এই ক্লোরোপ্লাস্টের মধ্যেও দেখি যে, বা প্লাস্টিডের মধ্যেও দেখি, এদেরও নিজস্ব ডিএনএ রয়েছে এবং নিজস্ব রাইবোজোম রয়েছে। সেই রাইবোজোমের সাথে এই প্লাস্টিডের রাইবোজোমের আমরা সাদৃশ্য দেখতে পাই। এই জন্য বলা হয়ে থাকে যে কোনো একটা সায়ানোব্যাকটেরিয়া হয়তো কোষীয় অঙ্গাণুর মধ্যে, কোষের ভিতরে প্রবেশ করার পরে সেটা সিম্বায়োটিক একটা অবস্থা তৈরি করে বা মিথজীবী অবস্থা তৈরি করেছিল। মিথজীবিতা বলা হয়, মিথজীবিতা বলতে আমরা বুঝি যে দুইটা ভিন্ন প্রজাতির জীব যখন একত্রে বসবাস করে এবং তারা পরস্পরের উপকার করে থাকে, তখন সেই অবস্থাটাকে আমরা মিথজীবিতা বলে থাকি। এখানে আমরা এই একই রকম অবস্থা, যে বিজ্ঞানীদের এরকম একটা ধারণা যে কোনো সায়ানোব্যাকটেরিয়া হয়তো কোষের ভিতরে, উদ্ভিদ কোষের ভিতরে মিথজীবী অবস্থায় ছিল এবং সেটাই পরবর্তীকালে প্লাস্টিডে পরিণত হয়েছে। এই জন্য এই ধারণাটা এখানে এসেছে যে এন্ডোসিম্বায়োটিক সায়ানোব্যাকটেরিয়ার কথা এখানে এসেছে, যে এই প্লাস্টিডের সাথে আমরা সেই সিম্বায়োটিক সায়ানোব্যাকটেরিয়ার সাদৃশ্য বা মিল দেখতে পাই, এবং এভাবেই হয়তো কোনো একটা সিম্বায়োটিক সায়ানোব্যাকটেরিয়া প্লাস্টিডে পরিণত হয়েছিল এবং এইভাবেই এই ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড অঙ্গাণুর উৎপত্তি বা আবির্ভাব ঘটেছিল।
আমরা প্লাস্টিডের মধ্যে দেখি যে 3 ধরনের প্লাস্টিড রয়েছে, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। আমরা প্রথমে লিউকোপ্লাস্ট সম্পর্কে আলোচনা করব। এটা একটা বর্ণহীন প্লাস্টিড। এখানে লিউকো শব্দের অর্থ হচ্ছে হোয়াইট এবং প্লাস্ট শব্দের অর্থ হচ্ছে লিভিং, সেইভাবে এটার নাম লিউকোপ্লাস্ট রাখা হয়েছে। এই ধরনের লিউকোপ্লাস্টগুলো আমরা সব কোষের মধ্যে দেখতে পাই না, মূলত যেগুলা বর্ণহীন কোষ, যে সব কোষের কোনো বর্ণ থাকে না, তাদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে লিউকোপ্লাস্ট দেখতে পাই। এর মধ্যে রয়েছে এমব্রায়োনিক সেল, যেগুলো ভ্রূণ সৃষ্টিতে, এবং গ্যামেট মেরিস্টেমেটিক সেল, যেগুলো বিভাজনে অংশগ্রহণ করে থাকে, সিড সেল, বীজের মধ্যে যে কোষগুলা থাকে, স্টোরেজ সেল, যে বিভিন্ন ধরনের যে সঞ্চয়ী কোষগুলা থাকে মূল এবং কাণ্ডের মধ্যে যে সঞ্চয়ী কোষগুলা থাকে, তাদের মধ্যে আমরা লিউকোপ্লাস্ট দেখতে পাই। লিউকোপ্লাস্টগুলোকে আমরা সঞ্চয়ী খাদ্যের ভিত্তিতে 3 ভাগে ভাগ করতে পারি। অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে যারা কার্বোহাইড্রেট বা শর্করা সঞ্চয় করে থাকে, ইলায়োপ্লাস্ট হচ্ছে যে যারা ফ্যাট বা চর্বি সঞ্চয় করে থাকে, এবং এলিউরোপ্লাস্ট হচ্ছে যে যারা প্রোটিন সঞ্চয় করে থাকে, তাদেরকে আমরা এলিউরোপ্লাস্ট বলে থাকি। এগুলোর বাইরে আমরা আরেকটা বিশেষ ধরনের লিউকোপ্লাস্ট দেখতে পাই, সেটা হচ্ছে ট্যানোজোমস। এই ট্যানোজোমসটা দেখা যায় যে তারা টেনিন এবং পলিফেনলস এই ধরনের রাসায়নিক পদার্থগুলা উৎপন্ন করে থাকে এবং নিঃসরণ করে থাকে, তাদেরকে আমরা ট্যানোজোমস বলে থাকি। নেক্সট আমরা 2 নাম্বার যেটা আছে ক্রোমোপ্লাস্ট আলোচনা করব। ক্রোমো মানে হচ্ছে রঙিন। এখানে দেখা যায় যে সবুজও একটা রং, কিন্তু সবুজ রং ব্যতীত অন্য যে কোনো রঙের প্লাস্টিডকে আমরা ক্রোমোপ্লাস্ট বলে থাকি। সবুজ বর্ণের যেটি, সেটাকে আমরা নির্দিষ্টভাবে ক্লোরোপ্লাস্ট বলে থাকি। সেই কারণে ক্রোমোপ্লাস্ট যদিও রঙিন, কিন্তু তার মধ্যে আমরা সবুজ বর্ণটাকে কাউন্ট করি না। তা আমরা এই ক্রোমোপ্লাস্টগুলো সাধারণত আমরা দেখে থাকি রঙিন যে অংশগুলা রয়েছে, যেমন ফুলের পাপড়ি রয়েছে, বিভিন্ন ফল যেগুলা থাকে, সেই ফলের মধ্যে আমরা বিভিন্ন কালার দেখতে পাই। এরকম কালারফুল যে ফলগুলা রয়েছে, বীজের মধ্যে আমরা বিভিন্ন কালার দেখতে পাই। অনেক মূল আছে, যেমন গাজরের মূল, এগুলো রঙিন দেখা যায়। এই গাজরের মূলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যারোটিন থাকে, যার কারণে সেটি অরেঞ্জ রেড হয়ে থাকে বা কমলা লাল হয়ে থাকে। জ্যান্থোফিল থাকার কারণে সেটি হলুদ হয়ে থাকে। এই ধরনের রঞ্জক পদার্থগুলো আমরা ক্রোমোপ্লাস্টের মধ্যে দেখতে পাই। এগুলোর বাইরেও আমরা বিশেষ কিছু ক্রোমোপ্লাস্টের মধ্যে বিশেষ কিছু প্লাস্টিড দেখতে পাই, যেমন ফেওপ্লাস্ট, যেগুলোকে ব্রাউন প্লাস্টিড বলা হয়ে থাকে। বাদামি বর্ণের প্লাস্টিডগুলোকে আমরা ফেওপ্লাস্ট বলে থাকি। লাল বর্ণের প্লাস্টিডগুলোকে আমরা রোডোপ্লাস্ট বলে থাকি। এগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্টের মধ্যে বিশেষ কিছু প্লাস্টিড। 3 নাম্বার যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু, সেটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোজ শব্দের অর্থ গ্রিন, অর্থাৎ যে প্লাস্টিডগুলো সবুজ বর্ণের হয়ে থাকে তাদেরকে আমরা ক্লোরোপ্লাস্ট বলে থাকি। 1830 সালে শিম্পার এটি নামকরণ করেছিলেন ক্লোরোপ্লাস্টিড। 1884 সালে স্টেসবার্গার এটাকে ক্লোরোপ্লাস্ট নাম দেন। আমরা প্রতিটা স্বাভাবিক কোষের মধ্যে 20 থেকে 50টা পর্যন্ত ক্লোরোপ্লাস্ট অঙ্গাণু দেখতে পাই, তবে শৈবাল কোষের মধ্যে সাধারণত একটাই থাকে, এবং সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস্ট পাওয়া গেছে অ্যামনিয়াম কোষের মধ্যে। এটা হচ্ছে মস জাতীয় একটা উদ্ভিদ। এর কোষের মধ্যে 106টা পর্যন্ত ক্লোরোপ্লাস্ট দেখা যায় একই কোষের মধ্যে। আমরা যদি ক্লোরোপ্লাস্টটা অঙ্কন করতে চাই, তাহলে খুব সহজে সেই কাজটা করতে পারি। যে প্রথমে আমরা একটা উপবৃত্ত অঙ্কন করব, তারপরে সেটা সমান্তরালভাবে আরেকটা উপবৃত্ত অঙ্কন করব ভিতরে। এরপরে এখানে আমরা কতগুলা চাকতি, সবুজ চাকতি অঙ্কন করেছি। এরকম একাধিক চাকতির স্তূপ তৈরি করতে হবে। তারপরে এই চাকতিগুলাকে আমরা একটা নালিকার সাহায্যে যুক্ত করে দিব। আর এখানে আমাদের একটা ডিএনএ আঁকতে হবে। ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা ডিএনএ থাকে। এই অংশগুলো আমরা অঙ্কন করে নিলাম, তাহলে আমাদের ক্লোরোপ্লাস্ট আঁকা হয়ে গেল। এবার আমরা ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অংশগুলা চিহ্নিত করব। যে আমরা সবচেয়ে বাইরের যে আবরণটা দেখতে পাচ্ছি, সেই আবরণটাকে আমরা আউটার মেমব্রেন বলে থাকি। ভিতরের যে পর্দাটা আমরা দেখি, সেটাকে আমরা ইনার মেমব্রেন বা অন্তঃঝিল্লি বলে থাকি। অন্তঃঝিল্লি দ্বারা বেষ্টিত যে অর্ধতরল পদার্থটা থাকে, সেটাকে বলা হয়ে থাকে স্ট্রোমা।
এখানে আমরা যে চাকতি আকৃতির যে অংশগুলা দেখতে পাচ্ছি সেগুলাকে বলা হয়ে থাকে থাইলাকয়েড। এই থাইলাকয়েড গুলো একত্রিত হয়ে যে স্তূপটা তৈরি হচ্ছে সেই স্তূপটাকে আমরা বলে থাকি গ্রানা, অর্থাৎ থাইলাকয়েডের যে স্তূপ, অর্থাৎ অনেকগুলা প্লেট যদি উপরে পরপর সাজানো থাকে, এই ধরনের প্লেটগুলাকে, একত্রিত প্লেটগুলাকে আমরা গ্রানা বলে থাকি। গ্রানাকে সংযুক্ত যে নালিকা থাকে সেই নালিকাগুলাকে আমরা বলে থাকি স্ট্রোমা ল্যামেলি। যেহেতু এটা স্ট্রোমার মধ্যে অবস্থান করে এই জন্য এটাকে স্ট্রোমা ল্যামেলিও বলা হয়, আবার গ্রানা ল্যামেলিও বলা যায়। আর এটা এখানে উপাদান আছে, গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে ডিএনএ। এই হচ্ছে আমাদের মোটামুটি এটা ক্লোরোপ্লাস্টের অঙ্কন। আমরা এইভাবে ক্লোরোপ্লাস্টটা এঁকে নিতে পারি খুব সহজে। এখন আমরা যদি ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করতে যাই তাহলে আমরা দেখি যে ক্লোরোপ্লাস্ট সাধারণত অধিকাংশ উদ্ভিদের যে ক্লোরোপ্লাস্ট রয়েছে সেটা হচ্ছে লেন্স আকৃতির। এগুলার বাইরেও বিভিন্ন ধরনের ওভয়েড, ডিস্কয়েড বা ইলিপসয়েড এই ধরনের ক্লোরোপ্লাস্ট দেখা যায়। আমরা এলগির মধ্যে সবচেয়ে বেশি বৈচিত্র্যপূর্ণ ক্লোরোপ্লাস্ট দেখতে পাই, যেমন ক্লামাইডোমোনাস যেটা আছে সেটার মধ্যে আমরা ডিস্ক শেপড, ডিস্ক আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখতে পাই। স্পাইরোগাইরা যেটা আছে এটার মধ্যে আমরা ফিতা আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখতে পাই। ওইডোগুনাম যেটা আছে তার মধ্যে দেখা যায় যে আমরা নেটওয়ার্ক বা জালের মতো আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখতে পাই। ডেসমিডস এবং জিগনেমা যেগুলো আছে এগুলোর মধ্যে রেডিয়েটিং প্লেটস, অর্থাৎ এইগুলো প্লেটের কিনারার থেকে অনেকটা সেই তারার মতো প্রজেকশন বা অভিক্ষেপ লক্ষ্য করা যায়। আমরা কোষ ক্লোরোপ্লাস্টের যে মেমব্রেন বা ঝিল্লি দেখি, এই ঝিল্লিগুলাকে বর্তমানে তিন ধরনের মেমব্রেন বলা হয়েছে। যে ক্লোরোপ্লাস্টের মধ্যে তিন ধরনের মেমব্রেন রয়েছে, যেটা আমরা চিত্রের মধ্যে দুইটা আমরা দেখেছি, একটা হচ্ছে আউটার মেমব্রেন আর একটা হচ্ছে ইনার মেমব্রেন। আর তিন নাম্বার যে মেমব্রেন বিজ্ঞানীরা বলছেন সেটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন, যে ভিতরে যে থাইলাকয়েড বা চাকতি আকৃতির যে উপাদানগুলা থাকে তার মেমব্রেন হচ্ছে আরেকটা তৃতীয় মেমব্রেন। অর্থাৎ একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলাকয়েড মেমব্রেনটা হচ্ছে থার্ড মেমব্রেন হিসাবে গণ্য হয়ে থাকে। আমরা দেখি যে এখানে যে আউটার এবং ইনার মেমব্রেনের মধ্যে প্রথম যেটা আছে যে আউটার ক্লোরোপ্লাস্ট মেমব্রেন, এটাকে সেমিপোরাস বলা হয়েছে, যেটার মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে বা অর্ধছিদ্র থাকে। এই ছিদ্রগুলোর সাহায্যে বিভিন্ন ধরনের উপাদান সাইটোপ্লাজম থেকে স্টোমার ভিতরে বা স্টোমার ভিতর থেকে বিভিন্ন উপাদান কোষের সাইটোপ্লাজমের মধ্যে যাতায়াত করতে পারে। এছাড়া আমরা দেখি যে এই আউটার মেমব্রেন থেকে কিছু কিছু অভিক্ষেপ সাইটোপ্লাজমের ভিতরে নির্গত হয় বা সাইটোপ্লাজমের মধ্যে তৈরি হয়, এগুলোকে আমরা স্ট্রোমিউল বা স্টোমা কন্টেইনিং টিউবিউল বলে থাকি। এরপরে ইন্টার মেমব্রেন স্পেস এন্ড পেপটিডোগ্লাইকান ওয়াল যেটাকে বলা হয়েছে, সেটা হচ্ছে যে দুইটা মেমব্রেনের মাঝখানে, যে আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মাঝখানে যে অবস্থাটা থাকে বা পাতলা একটা সরু অবস্থান থাকে, এটা বলা হয়েছে 10 থেকে 20 ন্যানোমিটার পুরুত্ব। এটার এই অঞ্চলটাকে আমরা ইন্টার মেমব্রেন স্পেস বা পেপটিডোগ্লাইকান ওয়াল বলে থাকি। ইনার মেমব্রেন যেটা আছে সেটা তো স্টোমাকে বেষ্টন করে থাকে, এটার থেকে কিছু কিছু অভিক্ষেপ তৈরি হয়ে থাকে ভিতরের দিকে, এগুলোকে আমরা পেরিফেরাল রেটিকুলাম বা জালিকা বলে থাকি, পরিধীয় জালিকা বলে থাকি। এগুলো C4 উদ্ভিদের মধ্যে বেশি দেখা যায়, আর কিছু C3 অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে বা আবৃতবীজ উদ্ভিদের মধ্যে এদেরকে আমরা দেখতে পাই, এবং কিছু জিমনোস্পার্মের মধ্যেও এই পেরিফেরাল রেটিকুলামগুলো দেখা যায়। আমরা ক্লোরোপ্লাস্টের ভিতরে যে অর্ধতরল পদার্থটা দেখি সেটাকে আমরা স্ট্রোমা বলে থাকি। এটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং এটাকে ক্ষারীয় বলা হয়েছে, যে ক্ষারীয় এবং এটা জলীয় তরল পদার্থ, অর্ধতরল পদার্থ বলা হয়েছে স্ট্রোমাটা। ক্লোরোপ্লাস্ট রাইবোজোম, যেটার মধ্যে প্রচুর পরিমাণে রাইবোজোম থাকে। স্ট্রোমার মধ্যেই বাকি উপাদানগুলো যেমন থাইলাকয়েড, গ্রানা, স্ট্রোমা ল্যামেলি এই সমস্ত কিছু অবস্থান করবে স্ট্রোমার মধ্যে। তার মধ্যে আমরা দেখি যে ক্লোরোপ্লাস্টের নিজস্ব রাইবোজোম রয়েছে, এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে যে রাইবোজোমগুলো থাকে এগুলা সাধারণত সবুজ বর্ণের হয়ে থাকে ক্লোরোফিলের উপস্থিতির কারণে। অপরদিকে আমরা ব্যাকটেরিয়ার মধ্যে যে রাইবোজোমটা দেখি সেটা হচ্ছে হলুদ বর্ণের। এটা ব্যাকটেরিয়ার রাইবোজোমের সাথে সাদৃশ্য আছে ওই অর্থে যে 70S রাইবোজোম। আমরা জানি যে কোষের মধ্যে দুই ধরনের রাইবোজোম আছে, একটা হচ্ছে 70S রাইবোজোম আর একটা হচ্ছে 80S রাইবোজোম। আমরা ব্যাকটেরিয়ার মধ্যে যে রাইবোজোমটা দেখতে পাই সেটা 70S রাইবোজোম। একইভাবে আমরা ক্লোরোপ্লাস্টের মধ্যে যে রাইবোজোমটা দেখতে পাই সেটাও 70S রাইবোজোম। সেই দিক দিয়ে এই ব্যাকটেরিয়ার সাথে ক্লোরোপ্লাস্টের আমরা
সাদৃশ্য লক্ষ্য করি। আমরা স্ট্রোমার মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ উপাদান দেখি, তার মধ্যে রয়েছে প্লাস্টোগ্লোবিউলি। এগুলো হচ্ছে কতগুলা গোলাকার বাবলস এর মতো বা বুদবুদের মতো। এগুলো মূলত লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি হয়েছে এবং এগুলা দেখা যায় যে লিপিডের একটা স্তর দ্বারা এগুলো আবৃত অবস্থায় থাকে এবং এই উপাদানগুলা প্লাস্টোগ্লোবিউলি এই উপাদানগুলা সবচেয়ে বেশি দেখা যায় যে অক্সিডেটিভ স্ট্রেস, অর্থাৎ যখন দেখা যায় যে জারণ প্রক্রিয়ার একটা ঘাটতি দেখা যায় তখন এই ধরনের উপাদানগুলা বেশি লক্ষ্য করা যায়। এছাড়া স্টোমার মধ্যে আমরা স্টার্চ গ্র্যানিউল দেখি, প্রচুর পরিমাণে শর্করার দানা লক্ষ্য করা যায়। এগুলো আমরা যেমন লোহিত শৈবাল যেগুলো আছে রেড অ্যালগি, তাদের সাইটোপ্লাজমের মধ্যে এদেরকে প্রচুর পরিমাণে দেখা যায়। এছাড়া সিপোর প্লান্টস যেগুলো রয়েছে, সিপোর উদ্ভিদ, তাদের মেসোফিল ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা এই ধরনের স্টার্চ গ্র্যানিউল লক্ষ্য করি না, সেখানে ওগুলো অনুপস্থিত থাকে। C3 উদ্ভিদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। আর একটা খুব গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে রুবিস্কো। রুবিস্কো একটা গুরুত্বপূর্ণ এনজাইম, এটা কেলভিন সাইকেলের মধ্যে কাজ করে থাকে বা ডার্ক পর্যায়ে ফটোসিনথেসিসের ডার্ক পর্যায়ে যেটা আছে অন্ধকার পর্যায়ে, সেই পর্যায়ে দেখা যায় যে সেটা শুরু হওয়ার জন্য রুবিস্কো এনজাইম, এই রুবিস্কো এনজাইমটা দেখা যায় যে স্ট্রোমার মধ্যে প্রচুর পরিমাণে থাকে, বিশেষ করে C3 উদ্ভিদের মধ্যে এটা প্রচুর পরিমাণে থাকে। আর C4 উদ্ভিদের মধ্যে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট রয়েছে, মেসোফিল ক্লোরোপ্লাস্ট এবং বান্ডেল শীট ক্লোরোপ্লাস্ট। সেই বান্ডেল শীট ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা রুবিস্কো এনজাইম দেখি। এই জন্য ক্যালভিন সাইকেলটা মূলত বান্ডেল শীট ক্লোরোপ্লাস্টের মধ্যে সংগঠিত হয়ে থাকে। পাইরিনয়েডস আমরা দেখি যে অনেক ক্লোরোপ্লাস্টের মধ্যে পাইরিনয়েডস দেখা যায়, বিশেষ করে কিছু কিছু হর্নওয়ার্টস বলা হয়েছে, এই ধরনের মস আছে এবং এলগি শৈবালের মধ্যে আমরা পাইরিনয়েডস দেখতে পাই। এগুলো সাধারণত গোলাকার আকৃতির হয়ে থাকে। থাইলাকয়েড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমরা বলেছিলাম যেটা চাকতি আকৃতির বা গোলাকার আকৃতির বা প্যানকেকের মতো, আমরা প্যানকেকের সাথে তুলনা করতে পারি এই ধরনের, বা প্লেটের সাথে তুলনা করতে পারি। এগুলো গুচ্ছাকারে একটার উপরে একটা সজ্জিত হয়ে গ্রানা তৈরি করে থাকে। C4 উদ্ভিদ এবং এলগির মধ্যে আমরা দেখি যে এগুলা সেভাবে গুচ্ছ তৈরি না করে এগুলো ফ্রি ফ্লোটিং অর্থাৎ মুক্ত ভাসমান অবস্থায় থাকে থাইলাকয়েড গুলা C4 এবং শৈবালের মধ্যে। আমরা দেখি যে প্রতিটা গ্রানাম যে গ্রানাম তৈরি হয়ে থাকে তার মধ্যে 2 থেকে 100টা পর্যন্ত থাইলাকয়েড থাকতে পারে। আর এই গ্রানাগুলার মধ্যে যে সংযোগ তৈরি হয় বা নালিকা তৈরি হয়ে থাকে সেটাকে আমরা গ্রানা ল্যামেলি বা স্ট্রোমা ল্যামেলি বলে থাকি, সেটাকে নির্দিষ্টভাবে। থাইলাকয়েড কম্পোজিশন, থাইলাকয়েডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে আলোক পর্যায় সালোক সংশ্লেষণের যে লাইট রিঅ্যাকশন বা আলোক পর্যায় যেটি এটি সম্পন্ন হয়ে থাকে এই থাইলাকয়েডের মধ্যে। এখানে ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 থাকে এবং তার সাথে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে এবং ক্যারোটিনয়েডস থাকে। আমরা দুই ধরনের থাইলাকয়েড দেখতে পাই, এটা হচ্ছে গ্রানাল থাইলাকয়েড আর এটা হচ্ছে স্ট্রোমাল থাইলাকয়েড। গ্রানাল থাইলাকয়েড যেগুলো আছে সেগুলো হচ্ছে প্যানকেক আকৃতির এবং গোলাকার ডিস্ক। এগুলো দেখা যায় যে 300 থেকে 600 ন্যানোমিটার এগুলো ডায়ামিটার হয়ে থাকে। অপরদিকে স্ট্রোমাল থাইলাকয়েড যেটি আছে সেটা হচ্ছে হেলিকয়েড শীটের মতো বা গোলাকার শীটের মতো দেখা যায় এবং দ্যাট স্পাইরাল অ্যারাউন্ড গ্রানা, এবং তারা দেখা যায় যে গ্রানার চারপাশে বৃত্তাকারে অবস্থান করে থাকে, তাদেরকে আমরা স্ট্রোমাল থাইলাকয়েড বলে থাকি। ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা যে রঞ্জক পদার্থগুলো দেখতে পাই বা ক্লোরোপ্লাস্টের বিভিন্ন কালার তৈরি হওয়ার জন্য যে রঞ্জক পদার্থগুলো দায়ী তারা স্ট্রোমার মধ্যে অবস্থান করে, এবং এই ক্লোরোপ্লাস্ট সবুজ হওয়ার জন্য যে রঞ্জক পদার্থটা রয়েছে সেটা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিলের মধ্যে আমরা আর অনেকগুলা ধরন দেখতে পাই রাসায়নিক গঠনের ভিত্তিতে, সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে ক্লোরোফিল এ, এবং এগুলো ধারণা করা হয়েছে যে সায়ানোব্যাকটেরিয়া থেকে এগুলো এসেছে এবং এগুলা মূলত নীলাভ ও সবুজ রঞ্জক পদার্থ তৈরি করে থাকে ক্লোরোফিল এর মাধ্যমে। এছাড়াও আরো ক্লোরোফিল রয়েছে যেমন ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি এবং ক্লোরোফিল এফ। এ ধরনের আমরা ক্লোরোফিল গুলা দেখি রয়েছে। ক্লোরোফিল বি যেটা রয়েছে সেটা হচ্ছে অলিভ গ্রিন, এটা অলিভ গ্রিন রঞ্জক পদার্থ তৈরি করে থাকে। ক্লোরোফিল সি যেটা আছে সেটা মূলত লোহিত শৈবাল থেকে উৎপন্ন হয়েছে এবং এগুলো এছাড়াও সবুজ শৈবাল এবং সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে আমরা দেখতে পাই। আর
ক্লোরোফিল ডি এবং এফ এগুলো সাধারণত কিছু সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে লক্ষ্য করা যায় এই ধরনের রঞ্জক পদার্থগুলো। ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল ছাড়াও ক্যারোটিনয়েডস রয়েছে। এই ক্যারোটিনয়েডস গুলা মূলত হলুদ কমলা রঞ্জক পদার্থ তৈরি করে থাকে এবং দেখা গেছে যে এই ধরনের প্রায় 30 ধরনের ফটোসিনথেটিক ক্যারোটিনয়েডস রয়েছে। আমরা যে বিটা ক্যারোটিন দেখি সেটা মূলত ব্রাইট রেড অরেঞ্জ তৈরি করে থাকে, উজ্জ্বল লাল গোলাপি রং তৈরি করে থাকে, কমলা কালার লাল কমলা কালার তৈরি করে থাকে। এগুলো ছাড়াও ফাইকোবিলিনস আছে, এরাও রঞ্জক পদার্থ হিসাবে কাজ করে, এরা সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে অবস্থান করে। এছাড়াও এদেরকে গ্লুকোফাইট, রেড এলগি এবং ক্রিপ্টোফাইট এগুলার ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা ফাইকোবিলিনস দেখতে পাই। ফাইকোইরিথ্রিন যেটা আছে এটার কারণে দেখা যায় যে লোহিত শৈবাল লাল বর্ণের হয়ে থাকে। আমরা যদি ক্লোরোপ্লাস্টের কাজ বিবেচনা করি এবং তার রাসায়নিক দিকগুলা দেখি তাহলে দেখি যে প্রথম যে কাজটা আছে যে আমরা দেখি যে উদ্ভিদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ইননেট ইমিউনিটি এই বিষয়টা মূলত ক্লোরোপ্লাস্টের মাধ্যমে হয়ে থাকে। উদ্ভিদের মধ্যে আমাদের প্রাণী কোষের মতো সেরকম কোনো প্রতিরক্ষা কোষ থাকে না, আমরা ক্লোরোপ্লাস্টকেই মূলত প্রতিরক্ষা কোষ ধরে নিই। এইগুলোর মধ্যে দেখা যায় যে দুই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, একটা হচ্ছে হাইপার সেনসিটিভ রেসপন্স। এগুলার ক্ষেত্রে দেখা যায় যে আক্রান্ত যে কোষগুলা থাকে তারা দেখা যায় যে তাদের চারপাশে একটা অবরুদ্ধ অবস্থা তৈরি করে এবং এর মাধ্যমে দেখা যায় যে সেই কোষগুলা মারা যায়, সেটাকে আমরা প্রোগ্রাম সেল ডেথ বলে থাকি। আরেকটা হচ্ছে সিস্টেমেটিক অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্স যেটা আছে, দেখা যায় যে আক্রান্ত যে কোষগুলা থাকে তারা দেখা যায় যে সেখান থেকে এক ধরনের সংকেত তৈরি করে, এই সংকেতগুলো অন্যান্য কোষে যাওয়ার পরে উদ্ভিদের বাকি কোষগুলা সেইভাবে সতর্ক হতে পারে। তাহলে ক্লোরোপ্লাস্টের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ যে তারা রোগ প্রতিরোধের ক্ষেত্রে বা ইমিউন সিস্টেম তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উদ্ভিদের বা ক্লোরোপ্লাস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ। এর মাধ্যমে তারা উদ্ভিদ দেহের মধ্যে শর্করা তৈরি করে থাকে, কার্বোহাইড্রেট তৈরি করে থাকে। ফটোসিনথেসিসের মধ্যে আমরা দুইটা পর্যায়ে দেখি, একটা হচ্ছে লাইট রিঅ্যাকশন আর একটা হচ্ছে ডার্ক রিঅ্যাকশন বা কেলভিন সাইকেল। লাইট রিঅ্যাকশন যেটা আছে সেটা থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে সম্পন্ন হয়ে থাকে এবং এখানেই দেখা যায় যে প্রচুর পরিমাণে এডিপি তৈরি হয়। লাইট রিঅ্যাকশনের মধ্যে NADPH2 তৈরি হয়। এডিপি অ্যাডেনোসাইন ডাইফসফেট যেটা আছে এটাকে আমরা কোষের এনার্জি বা শক্তি বলে থাকি, এগুলোকে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বলা হয়ে থাকে। এগুলা এই লাইট রিঅ্যাকশনের ক্ষেত্রেই উৎপন্ন হয়ে থাকে। এটিপি তৈরি হওয়ার পদ্ধতিটাকে আমরা ফটোফসফোরাইলেশন বলে থাকি। এখানে দেখা যায় যে এডিপি অ্যাডেনোসাইন ডাইফসফেট, এখানে দুইটা ফসফেট থাকে, এর সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়ে আলোর উপস্থিতিতে এটিপি তৈরি হয় বা অ্যাডেনোসাইন ট্রাইফসফেট তৈরি হয়ে থাকে। যেহেতু এখানে এই বিক্রিয়াতে ফসফেট যুক্ত বা বিযুক্ত হয় ফসফেট, এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা ফসফোরাইলেশন বিক্রিয়া বলে থাকি। আর যদি এটা আলোর উপস্থিতিতে হয়ে থাকে তাহলে এটাকে ফটোফসফোরাইলেশন বিক্রিয়া বলা হয়। একইভাবে আরো দুই ধরনের ফসফোরাইলেশন বিক্রিয়া আছে, একটা হচ্ছে ক্যামোফসফোরাইলেশন, অর্থাৎ এখানে আলোর পরিবর্তে যদি কোনো এনজাইম কাজ করে তখন সেটাকে আমরা ক্যামোফসফোরাইলেশন বলে থাকি। আবার আলোর পরিবর্তে যদি অক্সিজেনের উপস্থিতিতে এই বিক্রিয়াটা হয় তখন সেটাকে আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে থাকি। অর্থাৎ কোষের মধ্যে তিন ধরনের ফসফোরাইলেশন বিক্রিয়া হতে পারে: আলোর উপস্থিতিতে ফটোফসফোরাইলেশন, রাসায়নিক যৌগ বা এনজাইমের উপস্থিতিতে ক্যামোফসফোরাইলেশন এবং অক্সিজেনের উপস্থিতিতে অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক পর্যায়ে NADP রিডিউসড হয়ে এটা একটা শক্তি উৎপন্ন হয়ে থাকে। সাইক্লিক ফসফোরাইলেশন একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যে ফটোফসফোরাইলেশনের মধ্যে দুই ধরনের প্রক্রিয়া রয়েছে, একটা সাইক্লিক আর একটা হচ্ছে নন সাইক্লিক। আমরা এখানে সাইক্লিকটা দেখতে পাচ্ছি। সাইক্লিকটা দেখা যায় যে C4 প্লান্টস এর মধ্যে দেখা যায় এবং কিছু নিম্ন শ্রেণীর যেমন সায়ানোব্যাকটেরিয়া এদের মধ্যে আমরা দেখতে পাই। এগুলোর জন্য প্রচুর পরিমাণে এটিপি তৈরি হয়ে থাকে NADPH2 তুলনায় আর কি। এরা প্রচুর পরিমাণে এটিপি তৈরি করতে পারে কিন্তু সেই পরিমাণে NADPH2 তৈরি করতে পারে না। ডার্ক রিঅ্যাকশন যেটা আছে এটা গুরুত্বপূর্ণ, এটা স্টোমার মধ্যে সংঘটিত হয়ে থাকে এবং এখানেই দেখা যায় যে এই ডার্ক রিঅ্যাকশনের মধ্যেই আমরা দেখি যে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হয়ে থাকে।
কার্বন ফিক্সেশন এন্ড G3P সিনথেসিস, যে এখানে আমরা দেখি যে কেলভিন সাইকেলের মাধ্যমে দেখা যায় যে রুবিস্কো এনজাইমের কথা বলেছিলাম, সেই রুবিস্কো এনজাইমের সাহায্যে কার্বন ডাই অক্সাইড দেখা যায় যে 5 কার্বন রাইবোলোজ বিসফসফেট বা RUBP তৈরি করে থাকে এবং এর মাধ্যমেই মূলত কেলভিন সাইকেলের সূচনা হয়ে থাকে। এবং এই কেলভিন সাইকেলের মধ্যে আমরা দেখি যে সুগার এবং স্টার্চ তৈরি হয়ে থাকে। ফটো রেসপিরেশন একটু ভিন্ন ধরনের প্রক্রিয়া, দেখা যায় যে যার মাধ্যমে গ্লুকোজ ভেঙে যায় এবং সেখানে অক্সিজেন, এখানে বলা হয়েছে যে হাই অক্সিজেন কনসেন্ট্রেশন, অর্থাৎ অক্সিজেনের ঘনত্ব যখন বেশি হয়ে যায় তখন দেখা যায় যে রুবিস্কো কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে অক্সিজেনকে যুক্ত করে থাকে এবং RUBP তৈরি করে থাকে। এই প্রক্রিয়াগুলো আমরা ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম অর্থাৎ মরুজ উদ্ভিদের মধ্যে দেখি, C4 কার্বন ফিক্সেশনের ক্ষেত্রে দেখা যায়, পাইরিনোয়েডস এর মধ্যে আমরা এই ফটো রেসপিরেশন গুলা লক্ষ্য করি। এই ফটো রেসপিরেশনের মাধ্যমে মূলত গ্লুকোজের ক্ষতি হয়ে থাকে বা গ্লুকোজ নষ্ট হয়ে থাকে, এটা একটা সমস্যা। পিএইচ কন্ট্রোল যেটা আছে, যে পিএইচ এখানে দেখা যায় যে থাইলাকয়েডের মধ্যে একটা নির্দিষ্ট পিএইচ থাকে, সেটা থাইলাকয়েড গুলো হচ্ছে অ্যাসিডিক, এর পিএইচটা সাধারণত 4 থাকে। অপরদিকে স্ট্রোমা যেটা আছে সেটা হচ্ছে বেসিক বা ক্ষারীয়, এর মধ্যে আমরা পিএইচ দেখে 8 পর্যন্ত। এবং স্ট্রোমার মধ্যে যে কেলভিন সাইকেলটা, এই কেলভিন সাইকেল পরিচালিত হওয়ার জন্য সেখানে পিএইচ 8.1 থাকতে হবে। এটা যদি কোনো কারণে 7.3 নিচে নেমে যায় তখন দেখা যায় যে কেলভিন সাইকেলগুলা বন্ধ হয়ে যায়। এই জন্য ক্লোরোপ্লাস্টের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ করা। এছাড়া ক্লোরোপ্লাস্টের মধ্যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে পারে। এই অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে আমরা দেখি যে সিস্টিন এবং মেথিওনিন এগুলা এখানে তৈরি হয় না, এটা ব্যতিক্রম। আদার নাইট্রোজেন কম্পাউন্ডস, অনেক ধরনের নাইট্রোজেন কম্পাউন্ডস, পিউরিনস, পাইরিমিডিনস, এগুলো সবই তৈরি হয় এবং এখানে দেখা যায় যে তারা নাইট্রাইটকে কনভার্ট করে অ্যামোনিয়া তৈরি করতে পারে এবং এর মাধ্যমে নাইট্রোজেন থেকে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিওটাইডস তৈরি হয়ে থাকে। আদার কেমিক্যাল প্রোডাক্টসের মধ্যে আমরা দেখি যে এখানে লিপিড তৈরি হয়ে থাকে, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, তার থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়ে থাকে। প্লাস্টিড ইন্টার কনভার্সন হতে পারে, অর্থাৎ প্লাস্টিডগুলো একটা আরেকটার থেকে, আমরা বলেছিলাম 3 ধরনের প্লাস্টিড আছে, যেমন ক্লোরোপ্লাস্টগুলো ক্রোমোপ্লাস্টে পরিণত হয় ফুল এবং ফলের ক্ষেত্রে। অ্যামাইলোপ্লাস্ট যেগুলো আছে এগুলা দেখা যায় যে ক্রোমোপ্লাস্টে পরিণত হতে পারে। অনেক সময় ক্রোমোপ্লাস্ট এবং অ্যামাইলোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে। এগুলো হচ্ছে চাহিদা বা প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ এই কোষগুলা কি ধরনের ফাংশন করবে তার উপর ভিত্তি করে প্লাস্টিডের ইন্টার কনভার্সন ঘটে। প্লাস্টিডগুলা ডিভিশন হয় নিজেদের মধ্যেই এবং দেখা যায় যে তারা যখন শীর্ষস্থ ভাজক টিস্যুগুলা যখন বিভাজিত হতে থাকে তখন দেখা যায় সেই ভাজক টিস্যুগুলার মধ্যে আমরা দেখি যে 7 থেকে 20টা প্রোপ্লাস্টিড থাকে। এই প্রোপ্লাস্টিডগুলাই পরবর্তীকালে বিভাজিত হয়ে নতুন নতুন প্রোপ্লাস্ট তৈরি করে থাকে। ক্লোরোপ্লাস্টের বা প্লাস্টিডের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, অর্থাৎ এখানে যে ডিএনএ আছে সেই ডিএনএটাও দেখা যায় যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য তৈরিতে ভূমিকা রাখে এবং বংশগত বৈশিষ্ট্য তৈরিতে ভূমিকা রাখে। এই ক্লোরোপ্লাস্টের ডিএনএ যখন উদ্ভিদের মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য তৈরি করে থাকে এবং বংশ পরম্পরায় সেই বৈশিষ্ট্যগুলো বহন করে তখন সেটাকে আমরা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বলে থাকি। মাইটোকন্ড্রিয়াও সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স করে থাকে। আমরা ক্লোরোপ্লাস্টের কাজগুলোকে যদি এক নজরে দেখি তাহলে দেখি যে ক্লোরোপ্লাস্ট কি কাজগুলো করে থাকে। গ্লুকোজ সিনথেসিস, গ্লুকোজ সংশ্লেষ করে থাকে, প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড তৈরি করে থাকে, এটিপি উৎপন্ন করে থাকে, ফটো রেসপিরেশন করে থাকে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স করে থাকে। আমরা দীর্ঘ আলোচনা করেছি প্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্ট নিয়ে। সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বিষয়গুলা মনোযোগ দিয়ে শোনার জন্য, সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।